উনি কু করে ক্ষমতা আসেন নাই। রাষ্ট্রের প্রয়োজনে জনগণ এবং মানে সেনাবাহিনী সবাই সম্মিলিতভাবে তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। কারণ তারা দেখেছেন যে ৭১ সালে যখন সবাই কি হবে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছিল না, সেই সময় ধূমকেতুর মতো দিক নির্দেশনা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে নির্দেশনা, ঠিক তেমনি হয়ে তখন মানুষের একটা আস্থা ছিল যে না এই ব্যক্তিটার উপর আমরা আস্থা রাখতে পারি, তাকে যদি রাষ্ট্রের ক্ষমতা দেই তাহলে সেটা, এবং তিনি সেটা প্রমাণ করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। যে দেশের মানুষ না খেয়ে মারা গেছে সেই দেশে তিনি 2 বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। ঠিক তেমনি আজকে শ্রমিক সেক্টরে বলেন, যে সমস্ত মিল কারখানা বন্ধ হয়ে গেছিল সেই সমস্ত তিনি চালু করেছেন, এবং আদমজির মিলের মতো মিলে যে জায়গায় 2 শিফট 3 শিফট পর্যন্ত তিনি চালু করেছিলেন, অর্থাৎ অর্থনীতির চাকাকেও সচল করেছেন। আমি যুক্ত করতে চাইব যে 1971 সালের 27শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। যেই প্রত্যাশা বা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই স্বপ্নটা বা প্রত্যাশার জায়গাটা বাংলাদেশে আমরা এখন আসলে কতটুকু পূরণ করতে পারছি বলে মনে করেন? যারা স্বাধীনতার ধারক বাহক হিসাবে নিজেরা দাবি করত, তারা যখন সেই দলটা ক্ষমতায় আসলো স্বাধীনতার পরে, কিন্তু তারা কিন্তু সেই জনগণের মতো স্বাধীনতার যে মূল চেতনা সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান এসে কিন্তু সেটাকে বাস্তবায়ন করেছেন, এবং এই কারণেই কিন্তু জিয়াউর রহমান এখনও জনগণের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়, তার ওই কর্মের মধ্য দিয়ে। তাই কাজেই স্বাধীনতার যে মূল চেতনা যেটা ছিল, যে আজকে গণতন্ত্র, কিন্তু পরবর্তী আওয়ামী লীগ এসে সেই গণতন্ত্রই তো খেয়ে ফেলছিল। গণতন্ত্র ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না, রাজনৈতিক দল সব নিষিদ্ধ হয়ে গেছিল। এটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, তাই না? কিন্তু জিয়াউর রহমান এসে আবার সবগুলো ফিরাই দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তিনি যখন শাহাদাত বরণ করেন সেই সময়টাতে তার জানাজায় অসংখ্য মানুষ হয়েছিল, এবং মনে হয় যে প্রত্যেকটা মানুষ যে তাকে ভালোবাসতো সেটার প্রমাণ মনে হয় সেই। অবশ্যই, ওই যে বললাম যে প্রতিটা সেক্টরে যে জিয়াউর রহমান তো রাজনীতিবিদ ছিলেন না, সময়ের প্রয়োজনে তাকে রাজনীতিতে আসতে হয়েছে, জনগণই নিয়ে আসছে, এবং এসে এখানে তিনি সফল হয়েছেন। যেহেতু জনগণের চাহিদাকে আগে দেখেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। অর্থাৎ সবাই এত বড় জনসংখ্যা, এদেরকে খাওয়ানো পড়ানো, এদেরকে ব্যবস্থা করা কিভাবে হবে। কিন্তু এই জিয়াউর রহমান এই যেটা মানে জনসংখ্যা যেটা আপদ ছিল সেটাতে তিনি সম্পদে কিন্তু রূপান্তরিত করেছেন। তিনি বিদেশে জনশক্তি রপ্তানি করেছেন, এবং আজকে যে বাংলাদেশটা টিকে আছে, বাংলাদেশের মেইন যে অর্থনৈতিক সোর্স একটা কিন্তু ওই ফরেন রেমিটেন্স, এটা কিন্তু তার সময় শুরু। আরেকটা যেটা আজকে গার্মেন্টস, যেটা দেখি গার্মেন্টস থেকে যেটা আমাদের টাকা আসে, এই 2টা সোর্সের উপরেই বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই 2টাই কিন্তু জিয়াউর রহমানের আমলে শুরু করা, 2টাই জিয়াউর রহমানের আমলে শুরু করা। তো এই জন্যই বলবো যে প্রতিটা সেক্টরেই দেখেন আজকে যে পানির সমস্যা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেই সময় এই মাওলানা ভাসানীর নেতৃত্বে তিনি সেসব ফারাক্কা মিছিল করেছিলেন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং সেই সময় তিনি এটা জাতিসংঘে তুলেছিলেন এই পানির সমস্যা, যে কারণে পরবর্তী পর্যায়ে ভারত বাধ্য হয়েছিল বাংলাদেশের সাথে চুক্তি করতে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আজকে দেখেন এই উপমহাদেশে, শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশে নিজেদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, নিজেরা স্বাধীনভাবে বেঁচে থাকা, নিজেদের অর্থনীতি ডেভেলপ করা, সেটার জন্য তিনি সার্ক গঠন করেছিলেন। যে সার্কের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের মধ্যে কিন্তু পরস্পর মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আজকে কিন্তু সেই সার্কটাকে আজকে বলা চলে যে মৃত করে ফেলা হয়েছে। তো এইরকম প্রত্যেকটা সেক্টরে আজকে বিদেশে যেমনিভাবে সেই সব মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে সেই সময় জিয়াউর রহমান একটা ভালো ভূমিকা রেখেছিলেন, যে কারণে ওই দেশে এখন পর্যন্ত জিয়াউর রহমানের নাম শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করে।